ওকে, আজকে শুরু করা যাক। আমাদের আজকে ক্লাসে আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, মানে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটকে কিভাবে ফাস্টার লোডিং এর জন্য অপটিমাইজ করতে হয় ডাব্লিউপি রকেট প্লাগইন ইউজ করে। সো সেটা দেখানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আমরা মেইনলি যে স্পিড অপটিমাইজেশন, এই অপটিমাইজেশনের যে কাজটা, সেই কাজটা আমরা যে কোনো একটা কমপ্লিট ওয়েবসাইটে করব। মানে যখন আমাদের ওয়েবসাইটের কাজটা কমপ্লিট হয়ে যাবে, যত কন্টেন্ট আছে ক্লায়েন্ট প্রোভাইডেড বা আমাদের পার্সোনাল ওয়েবসাইট হলে আমাদের যত ইনফরমেশন আছে সেগুলো ইনপুট করার পরেই আমরা স্পিড অপটিমাইজেশনের কাজ করব। এন্ড দেন মেইনলি এট লাস্ট আমরা ইউজ এসইও প্লাগইন দিয়ে এসইও অপটিমাইজ করব, মানে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে দেবো ওয়েবসাইটগুলোকে। ওকে, সো সেটারই পার্ট হিসেবে আজকে আমরা স্পিড অপটিমাইজ কিভাবে করতে হয় বা ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন সার্ভিসটা আপনারা কিভাবে অফার করতে পারবেন ডাব্লিউপি রকেট প্লাগইনের মাধ্যমে, এবং ডাব্লিউপি রকেট প্লাগইনটা ইনস্টল, অ্যাক্টিভেশন এবং স্টেপ বাই স্টেপ যেভাবে সেটআপ করতে হয় সেগুলো আজকে দেখানো হবে মেইনলি আপনাদেরকে। ওকে, সো লেটস স্টার্ট। সো আজকের ক্লাসের জন্য যে আমাদের সুমন শাহ ভাইয়ের যে ওয়েবসাইটটা, যেটা পোর্টফোলিও ওয়েবসাইট, যেটা সেই ওয়েবসাইটটা নেওয়া হয়েছে। তো আমরা এখানে স্পিড অপটিমাইজ করার আগে এট ফার্স্ট আমরা যেটা করব, যেটা যে স্পিড অপটিমাইজেশন করার আগে ওয়েবসাইটের পারফরমেন্সটা কেমন সেটা মেজার করে নিব। তো ওয়েবসাইটের পারফরমেন্স মেজারমেন্টের জন্য বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে যে পেজ স্পিড ইনসাইট গুগলের, তারপর আছে জিটি ম্যাট্রিক্স। তো এই ক্ষেত্রে আমরা জিটি ম্যাট্রিক্স ব্যবহার করে ওয়েবসাইটের পারফরমেন্সটা, কারেন্ট পারফরমেন্স, ওয়েবসাইট লোডিং টাইম, এগুলো আমরা চেক করে নিব। ঠিক আছে, তো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি এবং এক্ষেত্রে আমরা চলে যাবো জিটি ম্যাট্রিক্সে। জিটি ম্যাট্রিক্স হচ্ছে ওয়েবসাইটের পারফরমেন্স চেক করার জন্য একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, যে হাউ ফাস্ট ডাজ ইউর ওয়েবসাইট লোড, ফাইন্ড আউট উইথ জিটি ম্যাট্রিক্স। তো এখানে গিয়ে কি করতে হবে, যে ওয়েবসাইটের পারফরমেন্স আমরা অ্যানালাইসিস করতে চাই সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, দিয়ে টেস্ট ইউর সাইট। জেনারেটিং রিপোর্ট। আচ্ছা, দিস ইজ দ্য পারফরমেন্স গ্রেড বা জিটি ম্যাট্রিক্স গ্রেড যেটাকে বলা হচ্ছে। পারফরমেন্স বুঝতে পারতেছে আপনারা, 51%, স্ট্রাকচার 70%, এবং আদার যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো আমরা নিচে দেখতে পাবো। যে এই যে পেজের এটা লোড টাইম এখন ফুলি লোড হতে সময় নিচ্ছে 6.6 সেকেন্ড। তো এই যে প্যারামিটার গুলো, এগুলো একদমই ফিক্সড না। বিষয়টা হচ্ছে আমরা যদি আবার রিটেস্ট করি তাহলে এরকম 2 থেকে 3টা রিডিং নিয়ে সেটার অ্যাভারেজ করলে আমরা মোটামুটি একটা যে ভ্যালুটা পাই সেটাকে আমরা অ্যাজিউম করতে পারি। ওকে, তো আলটিমেটলি এটার পারফরমেন্স বুঝতে পারতেছেন যে আমাদের যে গুগল রিকমেন্ডেশন যেটা করে যে একটা ফাস্টার লোডিং ওয়েবসাইট, সেক্ষেত্রে 3 সেকেন্ড বা অ্যারাউন্ড 3 সেকেন্ডের মতো রাখতে বলে, বা বিলো 3 সেকেন্ড রেকমেন্ড করে পেজ লোড টাইম রাখার জন্য। তো সেক্ষেত্রে যেহেতু একটা ওয়েবসাইটের হোম পেজটা যে মেইন পেজ বা ল্যান্ডিং পেজ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, হোম পেজটাকে বেসিক্যালি আমরা গিয়ে ফোকাস করে হোম পেজের স্পিডটা নিচে। আমরা চাইলে কিন্তু ইনিয়ার পেজগুলো নিতে পারি। তো ইন মোস্ট কেসেস যেটা যে হোম পেজে অনেক বেশি কন্টেন্ট থাকে, সো আলটিমেটলি হোম পেজের যে আমার রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলো যদি অর্গানাইজ বা স্ট্রাকচার্ড হয় বা অপটিমাইজ হয়, স্পেশালি ইমেজ টাইপ যে কন্টেন্ট গুলো আছে সেগুলো, তাহলে সেক্ষেত্রে আমাদের ওভারঅল ওয়েবসাইটের পারফরমেন্সটা অনেক ভালো হয়। ওকে, সো এটা আমরা ধরে নিলাম। এবং আমি যেটা করি ক্লায়েন্টের সাথে কাজ করার সময়, যে যখন একটা ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশনের জন্য আমাকে হায়ার করা হয়, বা আমি যখন স্পিড অপটিমাইজেশনের কোনো সার্ভিস অফার করি কোনো ক্লায়েন্টকে বা কাজ শুরু করি, তার আগে যেটা করি যে স্পিড অপটিমাইজেশন শুরু করার আগে এই যে পারফরমেন্স রিপোর্ট যেটা আসে, সেই পারফরমেন্স রিপোর্টের আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, সো এটা স্ক্রিনশট নিয়ে নিব, এবং আমার স্পিড অপটিমাইজেশন কমপ্লিট হওয়ার পরে আরেকটা স্ক্রিনশট নিব উইথ বেটার রেজাল্ট। এবং এই কম্পারিজন যেটা মানে অপটিমাইজেশনের আগে এবং অপটিমাইজেশনের পরে যে রিপোর্ট, এই দুটো রিপোর্ট আমি ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিই। সি অর প্লিজ চেক দ্য বিফোর এন্ড আফটার অপটিমাইজেশন রেজাল্ট। তো এটা কি করে, আপনি যে ট্রুলি কাজটা করছেন বা আপনার যে একটা এখানে কন্ট্রিবিউশন আছে বা স্পিড যে সত্যি বাড়িয়ে দিচ্ছেন ওয়েবসাইটের অপটিমাইজ করে, সেটা গিয়ে আপনার ওখানে মানে অ্যাজ আ ক্লায়েন্টের কাছে একটা প্রুফ হিসেবে এটা কি করবে, হেল্প করবে। অ্যাট দ্য সেম টাইম আপনারা যখন পোর্টফোলিও অ্যাড করবেন স্পিড অপটিমাইজেশনের, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই কেস স্টাডিটা যে বিফোর অপটিমাইজেশন এরকম পারফরমেন্স ছিল আর আফটার অপটিমাইজেশন
যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের যে স্ক্রিনশটটা আসবে সেই স্ক্রিনশট নিয়ে নেবেন। বিষয়টা ক্লিয়ার কি সবার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে আমরা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের কাজটা করবো WP রকেট নামে একটা প্লাগইন দিয়ে। সো আমরা চলে যাই অ্যাড নিউ প্লাগইন। এটা একটা প্রিমিয়াম প্লাগইন, আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আমার কাছে এটার প্রিমিয়াম ভার্সনটা আছে। সো আপলোড প্লাগইন, এবং আমি এখানে গিয়ে জাস্ট সার্চ করি WP রকেট। সো দেখতে পাচ্ছেন WP রকেট। ওকে, ইনস্টল নাও। অ্যাক্টিভেট প্লাগইন। আচ্ছা, প্লাগইনটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, সেটা আপনি এই প্লাগইনের লিস্ট থেকে, ইনস্টল প্লাগইনের লিস্ট থেকে এই সেটিংস থেকে যেতে পারবেন, অথবা এই টুলস এর আন্ডারে, সরি সেটিংস এর আন্ডারে এই WP রকেট নামের অপশন থেকেও যেতে পারবেন। ঠিক আছে, আপনারা এখানে সেটিংস অথবা সেটিংস এর আন্ডারে WP রকেট ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। ওকে, ড্যাশবোর্ড WP রকেটের। এটা নো থ্যাঙ্কস করে দেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে WP রকেট ইজ নাও অ্যাক্টিভেটেড এন্ড অলরেডি ওয়ার্কিং ফর ইউ, মানে অলরেডি সেটা কাজ শুরু করে দিয়েছে আপনার অপটিমাইজেশনের জন্য। তো আমরা এখানে যে অপশনগুলো আছে সেগুলোর সাথে একটা পরিচয় হয়নি। এট ফার্স্ট যেটা আসে ক্যাশ। ক্যাশ বলতে কি বোঝায়, যে আমরা হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের পেজ যখন একজন ভিজিটর একবার ভিজিট করতেছে, তখন কি করে, একটা ওই ওয়েবসাইটটা কপি, মানে ওই পেজটার একটা কপি তার ব্রাউজারে কি করে স্টোর করে রাখে। এতে করে কি হয়, পরবর্তীতে যখন সেম পেজটা বা সেম ওয়েবসাইটটা সে ভিজিট করতে যায়, পুরো পেজটাকে লোড না করে তার ব্রাউজারে যে স্টোর করে রাখতেছে সেই ইনফরমেশন থেকে কি করে ওয়েবসাইটটাকে শো করে। তো এই ক্যাশ মেমোরির কারণে বা এই ক্যাশিং সিস্টেমের কারণে কি হয়, ওয়েবসাইটের পারফরমেন্সটা, স্পিডটা অনেক বেশি হয়। তাই নয় কি? কারণ একটা ওয়েবসাইট যদি পুরো ওয়েবসাইটটা বারবার করে নতুন করে যদি লোড নেয়, বা একটা পেজ বারবার করে নতুন করে লোড নেয় পুরো পেজটা, তাহলে যে সময় লাগবে সেক্ষেত্রে অলরেডি স্টোর ভার্সন থেকে যদি লোড নেয় তার চেয়ে কম সময় লাগবে। তার মানে কি, এটা ইউজার এক্সপিরিয়েন্সটাকে ইমপ্রুভ করবে। ওকে, সো এই বিষয়টা হচ্ছে যে ক্যাশ বলতেছি আমরা, এবং এখানে জাস্ট যেটা আছে যে এনেবল ক্যাশিং ফর মোবাইল ডিভাইসেস, এটা দিয়ে দেবো। এই অপশনটা বাই ডিফল্ট চেক করা থাকে, এটা আমরা চেক করে রাখবো। বাট এই অপশনটা আমরা চেক করব না, এটা আনচেক অবস্থা রেখে দেবো। এটা কখন ব্যবহার করা হয়, যে সেপারেট ক্যাশ ফাইল ফর মোবাইল ডিভাইস, এটা হচ্ছে যদি কি হয়, একটা ওয়েবসাইটের ডেস্কটপ ভার্সন একটা ওয়েবসাইট এবং মোবাইল ভার্সনের জন্য সেপারেট আরেকটা ওয়েবসাইট ব্যবহার করা হয়। এটা আগে করা হতো, বর্তমান সময় এটা করা হয় না, কারণ একটা ওয়েবসাইটই আমাদের সাধারণত এখন যেটা হয় যে ডেস্কটপ, মোবাইল এবং ট্যাবলেট ফ্রেন্ডলি হয়ে যায়, রেসপন্সিভ ইউটিলিটি গুলো বা টেকনোলজি আসার কারণে। ওকে, সো আমরা এটাকে আনচেক অবস্থায় রেখে দিব। আর এটাও আনচেক করা থাকবে যে ইউজার ক্যাশ বলতে হচ্ছে যে আমরা যারা লগ ইন করে থাকবো তাদের জন্য ক্যাশটা ধরে রাখবে না। সেক্ষেত্রে যদি ক্যাশ ধরে রাখে তাহলে কি হবে, আমরা যদি একটা ওয়েবসাইট চেঞ্জ করি, কোনো ডিজাইনে যদি চেঞ্জ করি বা কন্টেন্ট আপডেট করি, তাহলে সেই চেঞ্জগুলো সহজে দেখাবে না। আপনি একটা জিনিস চেঞ্জ করে রিফ্রেশ দিবেন ওয়েবসাইটে গিয়ে, দেখবেন যে চেঞ্জটা হয় নাই, যদি এটা সিলেক্ট করে দেওয়া থাকে। তো এই কারণে আমরা কি করবো, এটাকে ডিসিলেক্ট অবস্থায় রাখবো। ওকে, আর ক্যাশ লাইফ স্প্যান কতক্ষণ সময় ধরে রাখবে, এরকম একটা টাইম, এটা বাই ডিফল্ট যে টাইমটা আছে 10 আওয়ার্স সময়টা রেখে দিব আমরা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়ে নেবেন আপনারা, এই যে ডিটেল এক্সপ্লেনেশন গুলো। আচ্ছা, এবার আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বা ফিচার বলি, যে এটাকে বলা হচ্ছে ফাইল অপটিমাইজেশন। এটাতে ক্লিক করি। সো ফাইল অপটিমাইজেশনে সাধারণত দুই ধরনের ফাইল অপটিমাইজ করি আমরা, সেটা একটা হচ্ছে সিএসএস ফাইল, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। তো ফার্স্ট অফ অল এখানে আমরা যদি দেখি যে মিনিফাই সিএসএস, মিনিফাই মানে কি, যে হচ্ছে যে আমরা যখন যে ডিজাইনগুলো করতেছি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে অন্যান্য বা যে কোনো পেজ বিল্ডার যখন ডিজাইন করি বা কাস্টম সিএসএস লিখি, তখন অনেক হোয়াইট স্পেস বা ব্ল্যাঙ্ক স্পেস থেকে যায়। ওকে, সো সেই হোয়াইট স্পেস গুলোর কারণে কি হয়, ফাইল সাইজে সেটা একটা ইম্প্যাক্ট ফেলে। তো আলটিমেটলি মিনিফাই করার অর্থ যে কোনো হোয়াইট স্পেস থাকবে না, সব হোয়াইট স্পেসকে মিনিফাই, মানে হোয়াইট স্পেসকে রিমুভ করে দিয়ে পুরো একটা মার্জ কপি, সিএসএস ফাইলে একটা মার্জ কপি তৈরি করবে। এটা কি করবে, টোটাল ফাইলের সাইজটাকে রিডিউস করে দিবে। ওকে,
সো আলটিমেটলি আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে দিব এবং এখানে একটা নোটিশ দেখাবে দিস কুড ব্রেক থিংস। কিছু কিছু ক্ষেত্রে এটা কি হতে পারে, আপনার ওয়েবসাইটের কোনো একটা ডিজাইনকে ভেঙে দিতে পারে বা প্রবলেম হতে পারে। তো এখানে যেটা বলা আছে, এরকম যদি আপনার এটাকে যখন আমরা অ্যাক্টিভেট করে দিব, করে দেওয়ার পরে আপনি কি করবেন, সেভ করবেন, করে হচ্ছে গিয়ে ওয়েবসাইটে চেক করে দেখবেন যে কোনো ইরোর আছে কিনা। যদি কোনো ইরোর না থাকে তার মানে কোনো সমস্যা হয় নাই। বাট এখানে এই অপশনটা এনেবল করার পরে যদি কোনো ইস্যু জেনারেট হয় ওয়েবসাইটে, যে লেটস সে পপ আপটা কাজ করতেছে না বা অন্য একটা বাটন কাজ করতেছে না, তার মানে বুঝবেন যে সেটাকে আপনি মিনিফাই করার কারণে সেই প্রবলেমটা হয়েছে। তো সেই ক্ষেত্রে সেটাকে কি করতে হবে, ডিসিলেক্ট করে দিতে হবে। তাহলেই কি হবে, ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। মানে বোঝা গেছে বিষয়টা? মানে যদি কোনো একটা প্রবলেম তৈরি হয়, লেটস সে এই অপশনটা দেওয়ার কারণে আপনি যদি এটা নোটিস করেন ওয়েবসাইট চেক করার সময়, তাহলে এটাকে পরবর্তীতে এসে এটাকে আবার ডিসিলেক্ট করে দিয়ে সেভ করবেন, তাহলে ওই বিষয়টা ইস্যুটা ফিক্সড হয়ে যাবে অটোমেটিক্যালি, মানে আগের অবস্থায় ফিরে যাবে। ওকে, তো আমরা এটা দিয়ে দিই। এবং এই ক্ষেত্রে কম্বাইন সিএসএস ফাইল, সিএসএস ফাইলগুলোকে কম্বাইন করে দিবে। এই ক্ষেত্রেও সেম নোটিশ দিচ্ছে যে হচ্ছে যে এটা হচ্ছে ব্রেক করে দিতে পারে। তো এটার ক্ষেত্রেও সেম ইনস্ট্রাকশন, যে এটা অ্যাক্টিভেট করার পরে সেভ করব, সেভ করে আমরা চেক করে দেখবো যে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা। যদি সমস্যা না হয় তাহলে আমরা এটাকে রেখে দিব, আর যদি সমস্যা হয় তাহলে সেটাকে আনচেক করে দিব। এটা গেল। আর আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি ভাইয়া। আচ্ছা ভাই, যেমন আপনি বললেন যে আর কি, যে সাইটে প্রবলেম করবে, যে সাইটটা ভেঙে যাবে, ওই সাইটটাতে আমরা ডিসিলেক্ট করে আবার সেভ করে দেব, তাহলে কি ওই সাইটে আমাদের এই অপশনটার দরকার নেই? সে মানে ওই ওয়েবসাইটের ক্ষেত্রে সেই অপশন, মানে ওই অপশনটা আমরা চেক না করে দিয়ে আমরা হচ্ছে কি অপটিমাইজ করব। এটা গেলে 1 নম্বর সলিউশন। আর 2 নম্বর সলিউশন, লেটস সে একটা প্লাগইনে নির্দিষ্ট একটা সিএসএস ফাইলের জন্যই হচ্ছে গিয়ে কি হচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখেন এই যে এক্সক্লুড সিএসএস ফাইলস। তো মনে করেন যে একটা এই যে সাম প্লাগইন দেওয়া আছে, মনে করেন একটা প্লাগইনের সিএসএস, একটা সিএসএস ফাইলের কারণে কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে। আমরা তো ডিবাগ করে এটা ধরতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো যে স্পেসিফিক কোন সেকশনে বা স্পেসিফিক কোন ফিচারটা কাজ করতেছে না। তো সেই ফিচারটা যেই প্লাগইন রিলেটেড বা যেই থিম রিলেটেড, সেই ফাইলটাকে আমরা কি করব, এক্সক্লুড করে দিব। ওই যে এভাবে করে আমরা কি করতে পারি, এই যে wp content স্ল্যাশ প্লাগইন স্ল্যাশ ওই প্লাগইনটার নাম স্ল্যাশ দিয়ে সিএসএস ফাইলের যে নামটা, সেই নামটা দিয়ে আমরা কি করতে পারি, ওটাকে ফিক্স ওই করতে পারি। ফাইলটাকে আমরা এক্সক্লুড করে দিতে পারি। এবং এতে করে কি হবে, তাহলে আর ওটা কনফ্লিক্ট করবে না। দুটো ভার্সনই বুঝতে এখানে, পারছি। দুটো ওয়ে রাখছে এখানে। বোঝা গেছে কি? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে অপটিমাইজ সিএসএস ডেলিভারি। এখানে যেটা বলা হচ্ছে যে এই রেন্ডার ব্লকিং সিএসএস গুলোকে কি করবে, এলিমিনেট করে দিবে এটা। আর শেষে যেটা আসতেছে সেটাকে বলা হচ্ছে এটা রিমুভ আনইউজ সিএসএস। এটা একটা বেটা ভার্সন, এটা এখনো ফুলি রেডি হয়নি। আনইউজ সিএসএস বলতে কি, আমরা যখন একটা প্লাগইন ইউজ করি বা একটা থিম ইউজ করি, সেই থিম এবং প্লাগইনের অনেক যত স্টাইল শিট থাকে সেগুলো চলে আসে, যে স্টাইলের পুরোটা একটা ওয়েবসাইটে ব্যবহার হয় না। তো যেগুলো ব্যবহার হচ্ছে না সেই সিএসএস ফাইলগুলোকে কি করবে, রিমুভ করে দিবে। তাহলে বুঝতেই পারতেছেন যে সিএসএসটাকে রিমুভ করে দিবে, আননেসেসারি বা আনইউজ সিএসএসটাকে যদি রিমুভ করে দেয়, তার মানে কি হবে, ফাইল সাইজটা কমে যাবে। তার মানে সেটা পারফরমেন্সটা কি করবে, ইমপ্রুভ করবে। ওকে, তো এটাও আমরা কি করব, সিলেক্ট করে দিব। এবং এই ক্ষেত্রেও সেম নোটিশ আসবে যে এটা হচ্ছে যে ব্রেক করে দিতে পারে, উই আর স্টিল ওয়ার্কিং অন ইট, দিস এ বেটার ফিচার। ওকে, যদি এটা কারণে কোনো ইরর হয় তাহলে কি বলছে, সিম্পলি ডিঅ্যাক্টিভেট দ্য ফিচার। এই দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। ওকে, ওকে, এবার আমরা চলে যাই জাভাস্ক্রিপ্ট ফাইলস এর ক্ষেত্রে। তো সেম এখানেও সেম মিনিফাই জাভাস্ক্রিপ্ট ফাইল। সো যতগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে সেগুলোকে মিনিফাই করবে, মানে রিমুভ করে দিবে হোয়াইট স্পেস গুলো। এবং হচ্ছে মানে হচ্ছে যে বলতে পারি এটাকে একটা কম্পোস্ট কপি অফ জাভাস্ক্রিপ্ট ফাইলস। সেম এখানেও সেম বিষয়টা আসবে, এবং আমরা এখানে অ্যাক্টিভেট করে দিয়ে এটা চলে আসবে। এবং এটার ক্ষেত্রে যে কম্বাইন করে দেব। ওকে, এটা হচ্ছে লোড জাভাস্ক্রিপ্ট ডিফার্ট, মানে রেন্ডার, যে এলিমিনেট রেন্ডার ব্লকিং জেএস গুলোকে, এটা আমরা অ্যাক্টিভেট করে দিব। আর লাস্টে যে ভাষণটা আছে এটা না দিলেও চলবে আমাদের। জাস্ট এই চেঞ্জ গুলো করার পরে আমরা সেভ চেঞ্জেস করে দিই। আচ্ছা, এটা গেল। তারপর নেক্সট ইম্পর্টেন্ট যে পার্টটা, বা যেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট পারফরমেন্সের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, সেটাকে বলা হচ্ছে মিডিয়া। ওকে, সো লেজি লোড। লেজি লোডটা কি বুঝি আমরা? দীর্ঘ অনেক বলেই দিচ্ছি। কি ভাইয়া?
ধীর গতি। লেজি লোড মানে ধীর গতি, ঠিক আছে। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে লেজি লোড বলতে কি বোঝায় আসলে মেইনলি, সেটা হচ্ছে গিয়ে মনে করেন আপনার ওয়েবসাইটে 10টা সেকশন আছে, তো 10 নাম্বার সেকশন, 9 নাম্বার সেকশন এবং 8 নাম্বার সেকশনে 3টা ইমেজ আছে। ওকে, তো লেজি লোড এই অর্থে ব্যবহার করা হচ্ছে এই ফিচারটা, যে আপনি যখন ওয়েবসাইটে ভিজিট করবেন ফর দ্য ফার্স্ট টাইম, আপনি এন্টার দিলেন একটা অ্যাড্রেসে www.gofreelancer.co। তো যখন আমরা এখানে এন্টার দেওয়ার পরে ওয়েবসাইটটা লোড হবে, প্রথমে আমরা ফার্স্ট সেকশন দেখবো, রাইট? প্রথমে কি আমরা 10 নম্বর সেকশনে দেখবো কি জেনারেলি? না ভাই, আমি না। প্রথমটাই দেখবো। ফার্স্ট সেকশনটা দেখবো, তারপর আমরা স্ক্রল করে করে সেকেন্ড সেকশন, থার্ড সেকশন, ফোর্থ সেকশন। তো লেজি লোডটা হচ্ছে যে যখন আমি 10 নম্বর সেকশনে যাব বা 10 নম্বর সেকশনে যাওয়ার উপক্রম হবে 9 নম্বর সেকশন থেকে, তখনই 10 নম্বর সেকশন ইমেজটা লোড হবে। আর না হলে কি হবে, বাই ডিফল্ট ওই 10 নম্বর সেকশনের যে ইমেজটা আছে সেটা সহ লোড, পুরো ওয়েবসাইটটা লোড হবে। এটা ভালো, নাকি আমি যখন যে সেকশনে যাব সেই সেকশনের ইমেজটা তখন লোড হবে সেটা ভালো? অবশ্যই পরেরটা। যখন যেই সেকশন যাব ইয়েস, সেটাই ভালো। এই কাজটাই করবে কি, এই লেজি লোড নামের ফিচারটা এই কাজটাই করবে, যখন যে সেকশনে যাবে সেই সেকশনের ইমেজটাকে সে কি করবে, লোড করে দিবে। ওকে, তো এটা কি করবো আমরা, এই যে এনেবল ফর ইমেজেস, আর এটা আমরা করে রাখতে পারি এনেবল ফর আই ফ্রেমস এন্ড ইউটিউবস। আবার এখানে বলা যায় যে এখানে এটা এটা আরেকটু লেটেস্ট একটা ফিচার, যে রিপ্লেস ইউটিউব আই ফ্রেম উইথ প্রিভিউ ইমেজ। ঠিক আছে, এই যে দিস ক্যান সিগনিফিকেন্টলি ইমপ্রুভ ইউর লোডিং টাইম ইফ ইউ হ্যাভ আ লট অফ ইউটিউব ভিডিওস অন আ পেজ। একটা পেজ যদি অনেকগুলো কি থাকে, ইউটিউব ভিডিও থাকে, সেক্ষেত্রে এটা কি করবে, সিগনিফিকেন্টলি লোডিং টাইমটাকে বাড়িয়ে দিবে। কারণ কি করতেছে এখানে, যে রিপ্লেস ইউটিউব আই ফ্রেম, ইউটিউবের যে আই ফ্রেম যেটা আমরা ব্যবহার করি ভিডিওটাকে মার্চ করার জন্য একটা পেজে, সেটাকে কি করবে, যে প্রিভিউ ইমেজ একটা দিয়ে দিবে, প্রিভিউ ইমেজ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিবে। সো এটা একটা ভালো ইম্প্যাক্ট রাখে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা যেটা দেওয়া আছে যে অ্যাড মিসিং ইমেজ ডাইমেনশন। তো ইমেজের যে যখন অ্যাট্রিবিউট গুলো, যে প্রতিটা অ্যাড মিসিং ইমেজ, মানে আমরা যখন ইমেজগুলো ইউজ করি আমরা তো ম্যানুয়ালি হাইট এবং উইডথ সেট করে দেই না, রাইট? তো আলটিমেটলি এখানে কি করে দেওয়া আছে, যে আমরা যখন আপলোড করি বেসড অন ইমেজের রিসোর্সের রেজুলেশন অনুযায়ী কি করে, ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি একটা ওই ডাইমেনশনটা নিয়ে নেয়। ওকে, তো কিছু কিছু ক্ষেত্রে আবার কি করি আমরা, ইমেজের আবার 100% ইউজ না করে 70%, 60% এভাবে ডিফাইন করে দেই, আবার কিছু ক্ষেত্রে ডিফাইন করি না। তো কোনো ক্ষেত্রে যদি কোনো ইমেজের ডাইমেনশন মিস থাকে, সেক্ষেত্রে সে কি করবে, ইমেজের ডাইমেনশনটাকে সে ডিফাইন করে দিবে। এবং যদি ডিফাইন করা না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের প্রবলেম ক্রিয়েট করে, যেটা আমি হচ্ছে আপনাকে জিটি ম্যাট্রিক্সের রিপোর্ট থেকে এক্সপ্লেন করবো কিছুক্ষণ পরে। সো যখন ডিফাইন করা থাকবে না, তখন কি হবে, যে একটা এলিমেন্ট, বিশেষ করে যখন আমরা মোবাইল ডিভাইসে যাব, যে একটা জায়গায় আমরা কন্টেন্ট দেখতে দেখতে হঠাৎ করে কন্টেন্টটা নিচে নেমে যাচ্ছে, কারণ কি, তার উপরে একটা ইমেজ ছিল, সেই ইমেজটা মোবাইল ডিভাইসে কতটুকু রেজুলেশন নিবে, হাইট এবং উইডথ থাকবে, সেটা ডিফাইন করা থাকে না। এরকম হয় না মাঝে মাঝে, দেখি না আমরা বিভিন্ন ওয়েবসাইটে, দেখতে দেখতে একটা সেকশন পড়তেছি, লোড করার পরে একটা লিঙ্কে ভিজিট করার পরে একটা সেকশন দেখতে দেখতে হঠাৎ করে নিচে নেমে যায়, কারণ কি, উপরে একটা ইমেজ একটু পরে লোড হয়েছে। এই বিষয়টা আমরা ফেস করছি না অনেক সময়? তানজিদুল জয়, জি ভাইয়া। ওকে। সো এই ধরনের ইস্যুগুলোকে হচ্ছে যে আমরা অ্যাভয়েড করতে পারি এই যে ইমেজ মিসিং ইমেজের ডাইমেনশনগুলোর মাধ্যমে। আচ্ছা, এই আর এটা হচ্ছে ওএপি কম্প্যাটিবিলিটি। ওএপি হচ্ছে এমন একটা টেকনোলজি, যে টেকনোলজি আমাদের যে ইমেজগুলোকে অনেক লাইটার ভার্সনে কি করে, হচ্ছে যে শো করে ওয়েবসাইটে। এবং এটা অবভিয়াসলি যখন একটা ওয়েবসাইটের যত ফাইল সাইজ থাকে, তার হচ্ছে অ্যারাউন্ড 50%-এর মতো, ইন মোস্ট কেসেস, যে হচ্ছে অ্যারাউন্ড 50%-এর মতো মিডিয়া ফাইল বা স্পেশালি ইমেজ ফাইল থাকে। তো সেক্ষেত্রে ওএপি কম্প্যাটিবিলিটি বা ওএপি টেকনোলজি ইউজ করলে বা ওএপি আকারে ওয়েবসাইটগুলোকে শো করলে যেটা হয়, যে আমাদের এটা হচ্ছে পারফরমেন্সের ক্ষেত্রে মানে অনেকটা ভালো রোল প্লে করে এবং লোডিং টাইমটা অনেক কমে যায়। ওকে, এটা হচ্ছে যে রিকমেন্ড করে। এবং যে টু ক্রিয়েট ওএপি ইমেজেস উই রিকমেন্ড ইমেজিফাই নামে একটা প্লাগইন আছে, যে প্লাগইনটাকে এরা কি করে, রেকমেন্ড করে। ওকে, তো আমরা ইমেজিফাই প্লাগইনটাও ব্যবহার করা দেখবো আর কি। তো আমরা জাস্ট এখানে আপাতত এটা দিয়ে দিই, সেভ চেঞ্জেস করি। আচ্ছা, ওকে,
তারপরে আসি প্রিলোড। প্রিলোড এটা তো বুঝতে পারতেছেন যে অটোমেটিক্যালি যে কোনো সেভ চেঞ্জ করার পরে প্রিলোড করে নিবে আমাদের ওয়েবসাইটটাকে, যে প্রিলোড ইজ অটোমেটিক্যালি ট্রিগার্ড when you add or update content। ওকে, এগুলো যা আছে সেভাবেই থেকে যাবে। প্রিলোড ফন্টস এগুলো তো প্রয়োজন নেই। আর এরপরে যদি আসি আমরা সিরিয়াল, আপনার হচ্ছে প্রিলোডের পরে অ্যাডভান্স রুলসে যাই। এখানে হচ্ছে যে নেভার ক্যাশ ইউআরএল, কিছু কিছু আমরা যদি এমন হয় যে আমরা হচ্ছে যে এই যে সেন্সিটিভ পেজ লাইক কাস্টম লগ ইন লগ আউট, এরকম বেশ কিছু পেজ থাকে যে পেজ গুলোকে আমরা কি করতে চাই, মাঝে মাঝে এক্সক্লুড করে রাখতে চাই, মানে সেগুলোকে আমরা ক্যাশ করাতে চাই না। তো সেই লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি যদি এরকম প্রয়োজন হয় কোনো ক্ষেত্রে। আর ডাটাবেস, এখানে ডাটাবেসের ক্ষেত্রে আমরা সাধারণত এগুলোকে ট্রাই করবেন যে রিভিশন এগুলোকে না মুছে ফেলার, এগুলো থাকবে, কোনো সমস্যা নেই এবং খুব বেশি ইয়া করে না। কারণ আপনি যখন এই রিভিশনটাকে ডাটাবেস থেকে রিমুভ করে ফেলবেন, তখন আমরা এই যে আমরা এলিমেন্টর দিয়ে যে আমরা রিস্টোর করি আগের রিভিশনগুলো, সেই রিস্টোর করার ফিচারটা হারিয়ে ফেলবো না, রিস্টোর করতে পারবো না যদি কোনো সময় কোনো চেঞ্জ করতে হয়, স্পেশালি ক্লায়েন্ট সাইটে। তো রিভিশনটা এটা না করাই ভালো। আমরা এখানে হচ্ছে যে আপনার এরপরে যেটা অপশন আসে সিডিএন, যেটাকে বলি আমরা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এবং সম্ভবত রকেট সিডিএন, এটা ওরা হচ্ছে সম্ভবত এই ফিচারটা নতুন খুব রিসেন্টলি অ্যাড করছে। এটা একটা প্রিমিয়াম ফিচার, বুঝতে পারতেছেন যে অলমোস্ট $8 পার মান্থ হচ্ছে গিয়ে চার্জ করবে এটার জন্য। সো এটা যদি কোনো ক্ষেত্রে ক্লায়েন্ট ব্যবহার করতে চায় তাহলে সেটা ব্যবহার করবে, অথবা কোনো ক্লায়েন্ট যদি ফ্রি সিডিএন ইউজ করতে চায় সেটাও ব্যবহার করতে পারে। আপনার যা শুধুমাত্র সেক্ষেত্রে সেই সিডিএনটাকে এটার সাথে মার্জ করে দিবেন। সিডিএন বুঝি তো নাকি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে হচ্ছে যে আমাদের হোস্টিং থেকে আমাদের যে ফাইলগুলো রিপিটেডলি কল করে, হোস্টিং থেকে না গিয়ে একটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক থেকে কি করবে, সেগুলোকে সার্ভ করবে। এবং এতে করে যেটা হয় যে এটা হচ্ছে গিয়ে আমরা যখন একটা ওয়েবসাইট লোড হয়, ওয়েবসাইট লোড হওয়ার সময় ওই ওয়েবসাইটটা যে থিম দিয়ে তৈরি করা, থিমের সাথে যে অ্যাসোসিয়েটেড সিএসএস ফাইল, জিএসএস ফাইল, আদার্স যে ফাইলগুলো আছে, এগুলো প্রতিটার জন্য একটা করে ব্রাউজার থেকে রিকোয়েস্ট যায়। সো সিডিএন এর মাধ্যমে এই রিকোয়েস্টটাকে সার্ভ করলে বা এই রিসোর্সগুলোকে সার্ভ করলে যেটা হয় যে হচ্ছে যে সেটা পারফরমেন্সে একটা ভালো ইম্প্যাক্ট ফেলে, মানে খুব কুইক লোড হয়। ওকে, এটা হচ্ছে সিডিএন এর পার্ট। আর নেক্সট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা বলবো যে ইমেজিফাই। তো ইমেজিফাইটা এরা হচ্ছে রিকমেন্ড করে, ইমেজিফাই এর মাধ্যমে ইমেজগুলোকে অপটিমাইজ করা যায়। লেটস সে যে এই ওয়েবসাইট যতগুলো ইমেজ আছে সেই ইমেজগুলোকে অপটিমাইজ করে ফেলবে ইমেজিফাই প্লাগইনটা। ওকে, সো আমরা ইনস্টল করে ফেলি ইমেজিফাই প্লাগইনটা। কারণ এই ইমেজিফাই প্লাগইন ইউজ করার পরে, অ্যাক্টিভেট করার পরে আমরা কি করব, এই যে কিছুক্ষণ আগে বললাম যে ওয়েবপি আকারে সার্ভ করবো ইমেজগুলোকে, তো এটা হচ্ছে গিয়ে এই ইমেজিফাই প্লাগইনের মাধ্যমে সেটা করতে হয়। এবং ওয়েবপি আকারে যখন আমরা ইমেজগুলোকে সার্ভ করবো একটা ওয়েবসাইটে, সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের খুব অল্প স্পেসে ইমেজগুলোকে শো করবে, এবং আলটিমেটলি এটা স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে বা স্পিডের ক্ষেত্রে একটা ভালো রোল প্লে করবে। আচ্ছা, এখানে কি বলতেছে যে ইমেজিফাই প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর যেটা বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ ইটস ফ্রি এন্ড আই হ্যাভ মাই। তো আলটিমেটলি আমি যেহেতু ইমেজিফাই আগে ইউজ করেছি, সো আলটিমেটলি ইমেজিফাই প্লাগইনের এপিআই আমার কাছে অলরেডি আছে। তো আপনারা এখানে যখন ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করবেন, আপনারা ইমেজিফাইতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখান থেকে করে ফেলতে পারেন, এটা ফ্রি অ্যাকাউন্ট। এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার ইমেইলে তারা একটা এপিআই কি পাঠিয়ে দিবে, সেই এপিআই কিটা এখানে বসিয়ে দিলেই কাজ করবে। যে আই হ্যাভ মাই এপিআই কি আমি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এখানে গিয়ে ইমেজিফাই লিখে সার্চ দেই। এই যে এটা হচ্ছে সেই এপিআই কি, হ্যাঁ, এই যে টু স্টার্ট অপটিমাইজ ইউর ইমেজেস এন্ড প্রিজার্ভ দ্য ওয়েব ফরেস্ট, হিয়ার ইজ ইউর এপিআই কি। সো এটা আমরা কপি করে নিই। এখানে গিয়ে আমরা পেস্ট করে দেব কানেক্ট মি। Congratulations, your API key is valid. You can now configure the Imagify settings to optimize your images. Okay. এবার যাই আমরা এই যে ইমেজিফাই অপশনটাতে, এই সেটিংস এখন ইমেজিফাই নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখেন যে অটো অপটিমাইজ ইমেজেস অন আপলোড। তো এর পরবর্তীতে মানে এখন এই ইমেজিফাই প্লাগইনটা ইনস্টল করার, অ্যাক্টিভেট করার পরে যত ইমেজ আপলোড করা হবে সেগুলোকে কি করবে, অটোমেটিক অপটিমাইজ করে ফেলবে। ঠিক আছে। আচ্ছা, ব্যাকআপ অরিজিনাল ইমেজগুলোকে ব্যাকআপ রেখে দিবে কিনা, সেটাও রেখে দিবে। এটা বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলোই থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে কি, একটা হচ্ছে নর্মাল অপটিমাইজ, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ অপটিমাইজ, একটা হচ্ছে আলট্রা
আলট্রা অপটিমাইজ। সো আলট্রা অপটিমাইজে কি করে, ইমেজের সাইজটা অনেক বেশি কমিয়ে দেয়। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে রেজুলেশনটা কি হতে পারে, ফেটে যেতে পারে বা রেজুলেশনটা খারাপ হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে মানে এটা রিকমেন্ডেড বা হচ্ছে যে বাই ডিফল্ট কি থাকে অ্যাগ্রেসিভটা। সো অ্যাগ্রেসিভের মাধ্যমে যেটা হবে যে মানে মোটামুটি হচ্ছে যে একটা বেটার রেজুলেশন ফর ওয়েবসাইট এই থেকে আমরা ওই ইমেজটাকে কি করবে, হচ্ছে যে ইমপ্রুভ করবে বা অপটিমাইজ করে দিবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে আরো বেশ কিছু এই যে দেখেন যে ক্রিয়েট ওয়েবপি ভার্সন অফ ইমেজেস, ডিসপ্লে ইমেজেস ইন ওয়েবপি ফরম্যাট অন দ্য ওয়েবসাইট। তখন যেটা বললাম রকেট কনফিগারেশন করার সময় যেটা বললাম আর কি, সেটা আমরা এখানে করে দেবো। তো তার মানে কি হবে এখন, যে ইমেজগুলোকে ওয়েবপি আকারে শো করবে এই ওয়েবসাইটের। এবং ওয়েবপি আকারে শো করলে যেটা কি বললাম আমি, আমাদের যে বেনিফিটটা সেটা হচ্ছে যে এই যে ইউজ পিকচার ট্যাগ, এটা প্রিফার্ড আর কি, এটা বাই ডিফল্ট এটা নিয়ে নিবে। এবং ওয়েবপি আকারে সার্ভ করলে ইমেজের রেজলিউশনটা অনেক অল্প রেজলিউশনে বা অপটিমাইজ ভার্সনে শো করবে ওয়েবসাইটে। এবং সেক্ষেত্রে এটা লোড টাইমের ক্ষেত্রে, লোড টাইম ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হ্যাঁ সেভ চেঞ্জেস। ওকে, এবার এখানে একটা অপশন দেখেন যে যেটা বলে রাখছে যে সেভ এন্ড গো টু বাগ অপটিমাইজার। আমরা অপটিমাইজারে যাই, অপটিমাইজারে গিয়ে দেখেন কি জিরো জিরো মিডিয়া ফাইল অপটিমাইজ। সো এখানে কি বলছে যে অল ইমেজেস গ্রেটার দেন 2 মেগাবাইট আফটার রিসাইজিং ইফ এনি, আচ্ছা, আফটার রিসাইজিং গ্রেটার দেন 2 MB উইল বি অপটিমাইজ হোয়েন ইউজিং আ পেইড প্ল্যান। তো ইমেজিফাই অল করবো না আমরা, যেহেতু আমরা হচ্ছে যে ইমেজিফাইয়ের ফ্রি ভার্সনটা ইউজ করবো। তো সেক্ষেত্রে আমরা যেহেতু অনেক সময় ডেমো ইম্পোর্ট করি, সো অনেক আননেসেসারি ইমেজ থাকে। তো আমরা কি করব, মিডিয়াতে চলে যাব। হ্যাঁ, মিডিয়া লাইব্রেরিতে গিয়ে যেই যে ইমেজগুলো আমরা ওয়েবসাইটে ইউজ করছি শুধুমাত্র সেই ইমেজগুলোকে আমরা কি করব, অপটিমাইজ করে নিব। লেটস সে ইন দিস কেস এই সুমন ভাইয়ের ছবিটা সুমন ভাই ইউজ করেছে। ওকে, তো দেখেন এখানে কি করা আছে যে ইমেজিফাই যে অপটিমাইজ করব আমরা এখন। অপটিমাইজ করলে কি হয় দেখেন, বর্তমানে এই ইমেজটার সাইজ আছে 176 KB। এখন ইমেজিফাই করি, ইমেজিফাই করার পরে দেখেন এই রিপোর্টটা কেমন আসে, মানে সাইজটা কেমন অপটিমাইজ হয় সেটা দেখি আমরা। ওকে, সো এই নিউ ফাইল সাইজ দেখছেন কত হয়ে গেছে এখন 23.32 KB। তো তার মানে হচ্ছে কি আগে ছিল কত 176 কোথায়, আর এখন 23.32 কোথায়, বুঝতে পারছেন? তো আলটিমেটলি এভাবে করে আমাদের কি করবে, ইমেজগুলোকে সে অপটিমাইজ করে নিবে। এবং আমরা চাইলে কি করতে পারি যে এটা হচ্ছে যে ক্লোজ ডিটেলস এবং এই যে রি অপটিমাইজ টু আলট্রা অথবা রি অপটিমাইজ টু নর্মাল, আমরা চাইলে কি করতে পারবো, আমরা তো এখন আলট্রা ভার্সনে আছি, আলট্রা থেকে নর্মালে যেতে পারবো। মানে হচ্ছে যে 176 এর চেয়ে কম এবং 23 এর চেয়ে বেশি ফাইল সাইজ হবে সেক্ষেত্রে যদি আমরা নর্মালে চলে যাই। আর যদি রি অপটিমাইজ টু আলট্রা করি, এখন বর্তমানে কি আছে অ্যাগ্রেসিভ আছে, অ্যাগ্রেসিভ থেকে যদি আলট্রা করি তাহলে কি হবে, সেক্ষেত্রে 23 কিলোবাইটের চেয়েও ইমেজের সাইজটা আরো কমে যাবে। তো যেহেতু এটা প্রোফাইল পিকচার, তো এই ক্ষেত্রে আমরা আলট্রা করব না। যদি কোনো ক্ষেত্রে এমন মনে হয় যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আবার একটা হচ্ছে যে আপনার অপাসিটি আছে, তো সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা আলট্রা দিয়েও অপটিমাইজ করতে পারি। বোঝা গেছে বিষয়টা? এবং আপনার কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে আপনারা কম্পেয়ার করে দেখবেন যে অরিজিনাল ভার্সেস অপটিমাইজটা, সেটা আপনারা এখান থেকে কি করতে পারেন, এই যে কম্পেয়ার করে দেখতে পারেন। এই যে ঠিক আছে, এভাবে করে কম্পেয়ার করে দেখতে পারেন। সো আলটিমেটলি এটা হওয়ার পরে দেন আমরা কি করবেন, চলে যাবেন নেক্সট মিডিয়া, যে মিডিয়াগুলো আপনারা হচ্ছে যে এখানে ওয়েবসাইট ইউজ করছেন। লেটসে এটা ইউজ করা হয়েছে, এটার জন্য আপনারা দেখতেছেন যে 458 KB, এটাও আমরা অপটিমাইজ করি, দু একটা ইমেজ অপটিমাইজ করে নেই আমরা। অপটিমাইজ হোক, আর এতে করে আমরা যেটা করে ফেলি ইন দ্য মিন টাইম, যে আমরা এই যে আমরা অপটিমাইজ করার আগের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমরা কি করে নিই, ক্যাপচার করে নিই। এটাকে আমরা রেখে দিই, আর এখানে যাই এবার।
এই যে দেখেন, এটা ছিল কত, প্রায় 450 কেবি ছিল, এটা 450 থেকে 44 কেবি হয়ে গেছে, 45 কেবি হয়ে গেছে অ্যারাউন্ড। ওকে, সো দিস ইজ হাউ ইট উইল ইমপ্রুভ ইউর ওয়েবসাইট পারফরমেন্স। ওকে, সো আমি জাস্ট এই দুটো ইমেজ থেকে অপটিমাইজ করলাম। তো আপনারা যেটা করবেন যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, যেই যেই ইমেজগুলো ওয়েবসাইটের বিভিন্ন পেজে ব্যবহার করা হচ্ছে সেই ইমেজগুলোকে স্পেসিফিক ভাবে কি করবেন, অপটিমাইজ করে ফেলবেন। আচ্ছা, যখন হয়ে গেল অপটিমাইজ করা, তারপরে তো বুঝতে পারতেছেন, এবার হচ্ছে গিয়ে আমরা ক্লিয়ার করি। আর যখন আমরা কি করবো, এই স্পিড অপটিমাইজেশনের সময় যখন কোনো চেঞ্জ করব, তো সেক্ষেত্রে আমরা চেঞ্জ করার পর যদি চেঞ্জটা না দেখি, সেক্ষেত্রে যেটা করতে হয় যে ক্যাশটা ক্লিয়ার করে ফেলতে হয়। এই যে সেটা হচ্ছে আপনি ড্যাশবোর্ড থেকেও করতে পারেন, বা ডাব্লিউপি রকেট, এই যে আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দেই, এই ডাব্লিউপি রকেটের মেনু অ্যাড হয়ে যাবে এখানে, এই যে ক্লিয়ার ক্যাশ, এটা দিলেও ক্যাশটা ক্লিয়ার করে ফেলবে। ঠিক আছে, আমরা যদি এখন এই পেজে যাই বা অন্য একটা পেজে যাই, আচ্ছা এগুলি পেজ তৈরি করা হয়নি, শুনবে এখনো তৈরি করতে পারা নাই ব্যস্ততার কারণে, তো হোম পেজটা তৈরি হয়েছে। ওকে, এবার হচ্ছে গিয়ে কি করব, আমরা এই ওয়েবসাইটের পারফরমেন্সটা আমরা আবার একবার এটা হচ্ছে গিয়ে মেজার করে দেখব। ওকে, তো সেটা হচ্ছে আমরা এটা থাক ওপেন, আমরা হচ্ছে নতুন করে আরেকবার মেজার করি, এটা একটা ওপেন থাক, অ্যাড্রেস দিলাম টেস্ট ইউর ওয়েবসাইট। আচ্ছা, দেখেন পারফরমেন্স হচ্ছে আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে, খুব বেশি না হলেও মোটামুটি ভালো ইমপ্রুভ হয়েছে। এবং এক্ষেত্রে দেখেন লোড টাইম কি, আগে ছিল 6.সামথিং, এখন 3.7, মানে অলমোস্ট 50% লোড টাইম কি হয়েছে, ইমপ্রুভ হয়েছে। ওকে, আমরা এটাকে একবার রিফ্রেশ করে দেখি, রেজাল্টটা আরো ভালো হওয়ার কথা যদিও। আচ্ছা, 73% পারফরমেন্স গ্রেড সি, এবং হচ্ছে স্ট্রাকচার 84%, 2.1। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন যে ফার্স্ট স্ক্রিনটা লোড হতে এই যে আমরা এখানে ওয়াটারফল নামে একটা অপশন আছে, যে ওয়াটারফল থেকে দেখবো যে মেইনলি কোন কোন রিসোর্সটা লোড হইতে কত সময় নিচ্ছে এবং কোনটা কারণে বেশি সময় নিচ্ছে। এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারবো যে অল ফাইল, অথবা HTML CSS জাভাস্ক্রিপ্ট ইমেজ ফন্টস, এগুলোকে আমরা আলাদাভাবে দেখতে পারি, অথবা এখান থেকে সরাসরি দেখতে পারি যে কিসের কারণে এখানে বেশি, কোনটাতে কত সময় নিচ্ছে। যেমন দেখেন এখানে এই যে একটা কি আছে, জিএস ফাইল আছে, সেই জিএস ফাইলটা 1.2 সেকেন্ড। তারপরে এখানে ব্যাক নামে একটা পিএনজি আছে, এই যে এই পিএনজি ইমেজটাও মোটামুটি অনেক সময় নিয়ে নিছে। তো এইভাবে করে আমরা এগুলো কি করতে পারি, প্রতিটার জন্য আলাদা চেক করতে পারি যে কোনটা ইমেজ পারফরমেন্সের ক্ষেত্রে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে। ঠিক আছে, তো এগুলো যদি আমরা একটু ফিক্স করে ফেলতে পারি, বা এগুলোকে আরো হচ্ছে অপশন আছে, আমি দেখাই আপনাদেরকে। পারফরমেন্স স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারে যদি যাই, তাহলে এখানে দেখাবে যে হচ্ছে যে কোন কোন বিষয়গুলো হচ্ছে যে ইমপ্রুভ করার আছে বা করতে পারি। যে প্রপারলি সাইজ ইমেজেস, এটা মোটামুটি ঠিকঠাক আছে। তারপরে দেখেন এখানে বলছে ইউজার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ইউজ করলে এটা আরো ইমপ্রুভ করবে। যদি আমরা একটা সেক্ষেত্রে আপনার চাইলে ফ্রি একটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ইউজ করতে পারেন। এবং এই যে CDNs ক্যান গিভ ইকুয়ালি ফাস্ট ওয়েব এক্সপিরিয়েন্স ফর ইউর ইউজার্স অ্যাক্রস দ্য গ্লোব। সো CDN এর মাধ্যমে, মানে একটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ইউজ করলে আরো ফাস্ট হচ্ছে ওয়েবসাইটটা লোড হবে। এবং এখানে যে রিডিউস আনইউজ জাভাস্ক্রিপ্ট, এটা মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে গ্রিন দেয়া আছে, দ্যাট মিনস এগুলো আমরা পাস করে ফেলছি। এবং হাই বলতে এখানে যেটা বলতেছে অ্যাভয়েড এনরমাস নেটওয়ার্ক। বলতে এখানে কি বলতেছে দেখেন, যে লার্জ নেটওয়ার্ক প্লেলোডস কস্ট ইউজার রিয়েল মানি এন্ড হাইলি কোরিলেটেড উইথ দ্য লং লোড টাইম। এখানে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে গিয়ে কি বলতেছে,
আচ্ছা, এখানে বুঝতে পারতেছেন যে এই প্রতিটা ফাইলের জন্য এখানে মানে যেগুলো হচ্ছে যে এই ফাইল ট্রান্সফার সাইজ, মানে এটা হচ্ছে যে লোড হওয়ার সময় যে এই যে রিসোর্স গুলো লোড করতেছে এগুলোর জন্য প্রতিটার জন্য কি হচ্ছে এই পরিমাণ হচ্ছে যে আমাদের স্পেস বা মেগা, এখানে কি বলছে এটা হচ্ছে 5 মেগাবাইট অলমোস্ট। এই যে বিশেষ করে একটা ভিডিও দেওয়া আছে মনে হয়, রাইট? প্রথমে জি ভাইয়া, একটা ভিডিও দেওয়া আছে দেয়া না? আছে। আচ্ছা দেখেন ওই ভিডিওটা কিন্তু কি করতেছে এখানে একটা, এই যে প্রথমে দেখাচ্ছে দেখেন এটা 5 মেগাবাইট, এটা একটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতেছে আই থিঙ্ক না, হ্যাঁ এটা একটা রিজন হতে পারে। এবং বাকি যে রিকোয়েস্টগুলো আছে সেগুলো কিন্তু দেখেন কিলোবাইট, এগুলো কিন্তু অলমোস্ট একটা বাদে সবগুলো বিলো 100 কিলোবাইট, আর এটা হচ্ছে 5 মেগাবাইট। সো এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতেছে। তো এটা হচ্ছে MP4 আকারে অ্যাড না করে আপনি যেটা করবেন কি, যে এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দিয়ে ইউটিউব থেকে আপনি কি করবেন, প্লে করবেন, তাহলে হচ্ছে গিয়ে এই এই যে রিকোয়েস্টটা যাচ্ছে সেই রিকোয়েস্টটা আর যাবে না। বিষয়টা বোঝা গেছে ভাইয়া? জি জি ভাইয়া। সো এটা একটা আচ্ছা ভাইয়া, আমার তো ইউটিউবে কোনো ইয়ে নাই, চ্যানেল নাই। আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিওটা আচ্ছা, আপলোড করবেন। আপলোড করে দিব। আচ্ছা, জি, বুঝতে পারছি। ঠিক আছে, সেখান ঠিক থেকে আছে। আপনি এমবেড করে দিবেন। এতে করে যেটা হচ্ছে যে আপনার তাহলে কি হবে, এত বড় রিকোয়েস্ট আসবে না। এবং মানে আপনি যদি এই ইউটিউব থেকে এটাকে সার্ভ করেন ইমেজটাকে, তাহলে দেখবেন যে এটা পারফরমেন্স গ্রেড, এটা A গ্রেডে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যারাউন্ড 90% হয়ে যাবে আপনার পারফরমেন্স স্কোর, অ্যারাউন্ড 90% বা মোর দ্যান 90% হয়ে যাবে। সো এই ভিডিওটার কারণে এটা প্রবলেমটা তো ক্রিয়েট করতেছে, বুঝতে পারছেন? সো জি এই মেগাবাইট কিন্তু মানে মানে অনেক অনেক বেশি আর কি এই রিকোয়েস্টটা। সো এরকম মানে আমরা দেখে নিব যে কোনটার কারণে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে, বা ওগুলোকে আমরা হচ্ছে যে অপটিমাইজ করতে পারি কিনা সেই বিষয়গুলো আমরা একটু চেক করে নিব। এটা হচ্ছে যে হাই ইম্প্যাক্টের মধ্যে আছে, আর মিডিয়ামের মধ্যে তো এটা বলে দিচ্ছে যে আপনার এখানে বলতেছে সার্ভ স্ট্যাটিক অ্যাসেটস উইথ এফিশিয়েন্ট ক্যাশ পলিসির মাধ্যমে। এই যে দেখেন ওই MP4টাকেই বলতেছে, বুঝতে পারছেন? এই MP4 এর কারণেই কিন্তু এই ওয়ার্নিংটাও আসতেছে বা ইমপ্রুভমেন্টের জন্য সাজেশন আসতেছে। সো এগুলোকে আমরা হচ্ছে গিয়ে ইউটিউবের মাধ্যমে হ্যান্ডেল করব। এবং এতে করে যেটা হবে যে আপনি এই MP4টাকে রিপ্লেস করে দিলেই ইউটিউবের ভিডিও দিয়ে আপনার হচ্ছে যে এটার একটা ভালো একটা পারফরমেন্স স্কোর আসবে। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এই তো গেল মোটামুটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশনে। যদি বলি আমরা যা যা বিষয়গুলো আর কি গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আর কি আমরা মোটামুটি ডিসকাস করলাম, অ্যালং উইথ দ্য ইমেজিফাই প্লাগইন, যে প্লাগইনের মাধ্যমে আমরা ইমেজগুলোকে ওয়ান বাই ওয়ান ইমেজগুলোকে আমরা কি করতে পারবো, অপটিমাইজ করতে পারবো ফর ফাস্টার লোডিং। এবং আলটিমেটলি এইভাবে করে আমরা যখন মানে এই WP রকেটে যে সেটিংস গুলো দেখানো হলো আজকে, এবং প্লাস ইমেজিফাই এর মাধ্যমে ইমেজগুলোকে অপটিমাইজ করে যখন আপনি একটা ওয়েবসাইটের পারফরমেন্স মেজার করবেন, অবভিয়াসলি সেই ওয়েবসাইটে কি হবে, সেই ওয়েবসাইটের আপনার এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা হচ্ছে লোড টাইমটা, মানে ফুলি লোড টাইমটা কি হবে, বিলো 3 সেকেন্ড চলে আসবে। যেটা কি করে গুগল রিকমেন্ড করে যে তোমার ওয়েবসাইটের লোড টাইমটা কি যাতে হয়, যাতে লেস দেন 3 সেকেন্ড হয়, মানে 3 সেকেন্ডের মধ্যে যাতে কি হয়, লোড হয়ে যায়। বিষয়টা বোঝা গেছে কি? এবং আলটিমেটলি আপনি ভিডিওটা ইমপ্রুভ করলে এটা অবশ্যই এটা বিলো 3 সেকেন্ড হয়ে যাবে, ভিডিওটা যদি আপনি রিপ্লেস করে দেন। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, কিন্তু আমার দুটো প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, প্রিমিয়াম যে প্লাগইন গুলো আমরা ইউজ করছি, যেমন যে প্লাগইনটা আপনি প্রোভাইড করবেন, সেটা তো কখনো কখনো আপডেট হয়। যেমন এলিমেন্টর প্রো, এটা আপডেট হচ্ছে, সেটা আমরা আপডেট মানে পাচ্ছি না, যেহেতু এটা আমাদের পারচেজ না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা তো আপডেট হবে। আচ্ছা, যখন আপডেট হবে তো আলটিমেটলি অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা যখন কাজ করতে যাই, অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা এক্সপেক্ট করবে না যে আপনি কোনো প্রিমিয়াম লাইসেন্স, মানে প্রফেশনাল ক্লায়েন্ট এটা এক্সপেক্ট করবে না। আবার কোনো ক্ষেত্রে যদি ক্লায়েন্টের এটা স্পেসিফিকেশন না থাকে যে আমার এলিমেন্টর প্রো দিয়েই করতে হবে বা এলিমেন্টর দিয়েই করতে হবে, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি ক্লায়েন্টের কাছে ওটা পারচেস করতে বলবেন, এটাও ঠিক না। তো সেক্ষেত্রে যেটা হয় যে লাইক আমরা হচ্ছে আপনাদেরকে যে লেটেস্ট ভার্সন যেগুলো প্রয়োজন হবে, যতটুকু পর্যন্ত মানে আপ টু ডেট থাকবে বা আপডেটেড থাকবে, সেগুলো আমরা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব। যেহেতু আমি অলরেডি বলেছিলাম যে হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম মেম্বারশিপ আছে একটা প্ল্যাটফর্মে, যেখানে আমরা হচ্ছে যে এই রিসোর্স গুলো মানে আপনার হচ্ছে যে মানে রিস্ক ফ্রি, মানে হচ্ছে যেখানে যেগুলোতে হচ্ছে যে কোনো ইনফেক্টেড ফাইলস থাকে না, নাল ফাইল থাকে না, নাল ফাইল থাকে না, এই ধরনের মানে প্রিমিয়াম রিসোর্স গুলো আমরা এখন থেকে মানে পেড মেম্বারশিপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তো সেখান থেকে আলটিমেটলি আপনাদেরকে আমরা এই রিসোর্স গুলো মানে প্রোভাইড করে আসতেছি এবং ফিউচারে ইনশাল্লাহ করবো।
সো এবং এই ক্ষেত্রে যেটা হতে পারে যে লেটস সে আজকে থেকে হচ্ছে আপনার 6 মাস পরে আপনার এলিমেন্টের যে ভার্সন আসলো নতুন ভার্সনটা আপনাকে আপডেট করতেই হচ্ছে। তো আপনি 6 মান্থ পরে কন্ট্যাক্ট করলে অবভিয়াসলি আপনাকে সেই রিসোর্স দিয়ে সাপোর্ট দেওয়া হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না। ভাইয়া মানে সেই ক্ষেত্রে কি মানে মানে আমরা কি মানে আপনার যে প্রিমিয়াম রিসোর্স এটা কি আমরা সবসময় কি আমরা ঢুকতে পারবো বা নিতে পারবো এরকম কিছু নাকি আপনারা জাস্ট আপনার হ্যাঁ কাছে অনলাইন সাপোর্টের মাধ্যমে কন্ট্যাক্ট করলে মানে এনি টাইম আপনার অনলাইন সাপোর্টের মাধ্যমে কন্ট্যাক্ট করলে অবশ্যই সেই রিসোর্স আপনাদের প্রয়োজনীয় যে রিসোর্স গুলো সেগুলো যদি আমাদের ডিয়ার কোডে অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা সেগুলো পাবেন। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ভাইয়া যে আমার যে সাইটটা যে উপরের যে দুটো বাটন আছে জি এই বাটনটা অফিসে একরকম দেখায় বাসায় একরকম দেখায় আবার আপনার এখানে দেখলাম যে দুটো লেগে গেছে এইটা হচ্ছে কেন ডেস্কটপ ভার্সনই বা এটা হচ্ছে কেন? আচ্ছা হ্যাঁ, এটা হওয়ার বাটন কারণ দুইটা যদি ফিক্স করতে হবে। আপনি বাটন কি দুইটা আমার পজিশন ইউজ রেসপন্সিভ করছেন থাকে। ভাইয়া পজিশন? না ভাইয়া পজিশন ইউজ করি না, শুধু জাস্ট এখানে 4টা কলাম আছে, আচ্ছা কলামগুলো তো কলামগুলো 4টা কলাম আছে আর দেওয়া। আচ্ছা এটা এটা হওয়ার কারণ হচ্ছে আমার আপনি অফিসে যে ল্যাপটপে কাজ করেন বাসায় যেটা কাজ করেন বা আমি যে ল্যাপটপে এখন দেখতেছি এটা হচ্ছে যে স্ক্রিন সাইজটা ডিফারেন্ট তিনটার। সো সেক্ষেত্রে একটা ফিক্সড সাইজ না করলে তো আমি ক্লায়েন্টকে বুঝাতে পারবো এটা না বা আমি প্রফেশনাল দেখাতে ডিজাইনটাও পারবেন না। ঠিক। সো আপনারা যেটা এখানে করতে জি হবে দেখেন আলটিমেটলি আপনারা এই যে মেনুর পরে যে হেডার এখানে কিন্তু অনেকটা ব্ল্যাঙ্ক স্পেস আছে রাইট। সো আপনার এই বাটন দুটোর জন্য এনাফ স্পেস রাখেন নাই আপনি মানে খুবই কনজাস্টেড করে হয়তো বা আপনার ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে আপনি সেটাকে হচ্ছে যে ফিক্স করছেন। সো দ্যাটস ওয়াই স্মল স্ক্রিনে যখন আসতেছে তখন সেটা কি হয়ে যাচ্ছে সেটা আপনার হচ্ছে গিয়ে আচ্ছা লেগে যাচ্ছে একটা সাথে লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে বুঝতে পেরেছেন? না এটা বুঝতে পেরেছি, আমি ভাবছি যে এটা কোনো ফিক্সড কোনো কিছু একটা করা যাবে কিনা, কারণ আমি তো মানে যতটুকু স্পেস দিলে আমি অফিসে দেখছি যতটুকু স্পেস দিলে ভালো লাগবে, ধরেন আমি 5 মিলিমিটার বা 7 মিলিমিটার স্পেস দিলাম মানে পিক্সেল 10 পিক্সেল বা 15 পিক্সেল স্পেস দিলাম, বাসায় এসে দেখি লেগে গেছে। ওই যে বললাম মানে 5 পিক্সেল বা 10 হ্যাঁ বুঝছি পিক্সেল আপনি যেটা বলছেন, হ্যাঁ আমি ভাবছি যে ফিক্সড কোনো ওয়ে আছে কিনা। না ভাই এটা এটা ফিক্সড ওয়ে নাই মানে এই বিষয়টা হচ্ছে কি আপনাকে হচ্ছে যে এটা মানে এটা কিন্তু ইউজুয়ালি হওয়ার কথা না মানে সামহাও ওখানে একটা মানে প্রবলেম আছে। আপনি মানে ভালো মতো কলামগুলো চেক করেন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপনি এনাফ স্পেসিং আচ্ছা দেন আই হোপ যে দিস উইল বি ফিক্সড। আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া। আমি কি মানে এই দুইটাই প্রশ্ন ছিল। এডিট করে দেখবো দেখাবো কি কিছু? জি 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 ভাইয়া খুবই ভালো হয়। ঠিক আছে আচ্ছা আমি তাহলে এডিট করি এটা। ভাইয়া আপনি জি আমার ভাই কাছে কখনো অনুমতি নেবেন না ভাইয়া, আমি আপনার কাছে অনুমতি নিব। না না ইটস ওকে ভাই এটা কোনো বিষয় না। আচ্ছা দেখেন এই যে এখানে হচ্ছে যে একটা বিষয় দেখি আচ্ছা এই কলাম এখানে দিচ্ছেন দেখেন 9% 9 দিয়ে রাখছেন 9 সামথিং এটা 12। সো এখানে যেহেতু আমাদের একটা অনেকটা স্পেস আছে সো আমরা এটাকে একটু সরিয়ে দিতে পারি। সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে অনেক বড় হয়ে গেল এটা ছোটই আছে এটাও আমরা একটু বাড়িয়ে দিই। আচ্ছা এই বাটনটা আপনি রাইট অ্যালাইনমেন্ট করছেন এটাকে সেন্টার করে রাখেন এবং এটার ক্ষেত্রে এটাকে সেন্টার করে দেই। আচ্ছা আর এখানে হচ্ছে আপনি এটা কি কলাম গ্যাপ কাস্টম করে রাখছেন কেন ভাই? এই যে একটা সমস্যা বুঝতে পারছি। কলাম গ্যাপটা কাস্টম করে রাখছেন আবার কোনো গ্যাপ দেন নাই। ও এটা আচ্ছা কি থাকবে? আচ্ছা। সাধারণত ডিফল্ট রাখি আমরা তাই না? এই যে দেখেন জি জি ভাইয়া এটা ডিফল্ট থাকে সাধারণত। এখানে এই যে কিছু আগে কিন্তু লেগেছিল এখন আর লেগে নাই। হ্যাঁ ভাইয়া ঠিকই আছে। থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছি এখন এই দেখেন এখন লেগে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো কিছু দেন নাই মানে ওটাকে জিরো করে রাখছে বা ডিফল্ট দিয়ে রাখলে কি হয় এটা প্যাডিং অ্যাড করে সে না। তার নিজের মতো করে নিয়ে নিবে। Yes exactly that was the issue. আচ্ছা এটাই আমার ইয়ে ছিল, মানে Yes. এটাই ফিক্সড হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আপনি মোবাইল ভার্সনে গিয়ে তখন এটাকে ঠিক করবেন এগুলোকে যে লেটস সে এটা হচ্ছে আপনারা দিলেন 60 এটাকে দিলেন 40 এই তো তারপরে হচ্ছে গিয়ে মেনুটা
এই যে মেনুটা ভেঙে যাচ্ছে, কারণ হচ্ছে এই যে ফুল করে দেন নাই। এই যে ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝা গেছে ভাই? জি ভাইয়া। আর লোগোটা ক্লিকেবল করা নাই, লোগোটা ক্লিকেবল করে দিবেন। আর এটাই খালি ভুলে পুরো যাই। ওয়েবসাইটটা কমপ্লিট করে ফেলেন, যত তাড়াতাড়ি জি পারেন ভাইয়া, আমি এটা কপি হ্যাঁ। করে ফেলেন। আর আমি আর ভিডিওটা ভাইয়া চেষ্টা করব অ্যাভয়েড করতে। মানে জি আপনি জি যেটা বলছেন আজকে, এতে এতে করে আমি মানে ক্লিয়ার বুঝতে পেরেছি যে আসলে ভিডিওটা মানে হয় ইউটিউব নতুবা অ্যাভয়েড। হ্যাঁ, ডিরেক্ট র ফাইল কখনো ইউজ করা যাবে না, এবং এটা করলে ওয়েবসাইটের জি ভাইয়া, পারফরমেন্স মানে খুবই খারাপ করে দিবে একবারে। একটা ভিডিও গুড এনাফ জি মানে ভাইয়া। একটা ওয়েবসাইটের পারফরমেন্সটাকে খারাপ করে দেওয়ার জন্য। ঠিক আছে? আর আর তাছাড়া ভাইয়া আমি আসলে সত্যি কথা বলতে কি এটাতে আমি খুব স্যাটিসফাইড না। আমিও এটা ডিজাইনটাও চেঞ্জ করব। জি জি ডিজাইন হ্যাঁ, নিয়ে আরো কাজ করছিলাম না। এটাকে কমপ্লিট করে ফেলেন একটা, যত তাড়াতাড়ি পারেন কন্টেন্ট দিয়ে কমপ্লিট করে ফেলেন, এবং বেস্ট করার জন্য মানে লেট করিয়েন না। মানে বেস্ট করতে হবে, বেস্ট করতে হবে, ট্রাই করে যে একটা ফার্স্ট ভার্সন রেডি করে ফেলেন উইথ অল অফ ইউর কন্টেন্ট। আপনার সব কন্টেন্ট দিয়ে একটা ফার্স্ট ভার্সন ওয়েবসাইট রেডি করে ফেলেন, তারপর ধীরে ধীরে সেটাকে ইমপ্রুভ করিয়েন। বাট আমি একটা বেস্ট জি ওয়েবসাইট ভাইয়া। ডিজাইন করবো পোর্টফোলিও হিসেবে, এটা করতে গিয়ে ডিলে করে ফেলবেন না। আমি সবসময় বলি এই কথাটা, আচ্ছা মানে সামথিং ইজ আচ্ছা, বেটার দেন নাথিং। জি ভাইয়া, ওকে, সো বুঝতে আগে পারছি। সামথিং রেডি করে ফেলেন, একটা দরকার হলে ওয়ান পেজ লেআউটই রেডি করে ফেলেন যদি খুব ব্যস্ত থাকেন। আর জি যদি মনে ভাইয়া, হয় সময় থাকে না, জি ভাইয়া, আপনি মাল্টিপল পেজ ওয়েবসাইট রেডি করে ফেলেন উইথ অল অফ ইউর কন্টেন্ট। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে জি সেটা ভাইয়া। স্পিড অপটিমাইজ করে ফেলেন। তারপর হচ্ছে গিয়ে এসইও জন্য যে কনফিগারেশন, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ইউজ এসইও প্লাগইনের মাধ্যমে হচ্ছে যে এসইও হচ্ছে সার্চ ইন ফ্রেন্ডলি কিভাবে ওয়েবসাইট করতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো জি ইনশাআল্লাহ। ভাইয়া, ঠিক আছে? ওকে ভাইয়া। ভাইয়া আমি একটা জিনিস শেয়ার দিতে যাচ্ছিলাম, আমার একটা জিনিস প্রবলেম হচ্ছে। আচ্ছা বলেন ভাইয়া। উম, একটু যদি অনুমতি আচ্ছা দেন। ওকে ওকে। তো হ্যাঁ, ভাই আপনার একাডেমিতে ক্লাস কবে থেকে শুরু হবে? একাডেমিক ক্লাস ইনশাআল্লাহ হয়তো বা এই মাসের শেষে বা এপ্রিলের ফার্স্ট উইকে। আচ্ছা ভাই, পারমিশন দুইটা দিয়েছেন? করে ক্লাস থাকবে? জি ভাইয়া, মানে সপ্তাহে কি ভাইয়া দুটা ওই যে ক্লাস থাকবে? সপ্তাহে একটা ক্লাস থাকবে। আচ্ছা, কথা বল। দুটা ক্লাস থাকলে তো আপনার জীবন শেষ হয়ে যেত। আচ্ছা সপ্তাহে ভাইয়া, 2 দিন আমার একটা আসা যাওয়া। মানে একটু প্রবলেম, মানে একটা কথা বলতাম আর কি। আচ্ছা ভাই, আমরা ওয়ান বাই ওয়ান করে যাই কোয়েরিগুলোতে, সুমন ভাইয়ের প্রবলেমটা সলভ করি, তারপরে ওয়ান বাই ওয়ান যাচ্ছি। হ্যাঁ ওহ, জি ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ সুমন ভাই ভাইয়া দেখেন। বিষয়টা হচ্ছে যে আমি তো ডায়নাহোস থেকে তো নিয়েছিলাম। তো ওরা প্রতিবারই এসএসএল নিয়ে একটু প্রবলেম করছে। আমি এসএসএল টা ঠিকমতো ইনস্টল করার পরেও ইনস্টলটা ঠিকমতো হচ্ছে না, যার জন্য ওদের সাপোর্ট নিতে হয়। তারপরে ওরা আমাকে 24 ঘন্টা বা 36 ঘন্টা বা 48 ঘন্টা পরে আমাকে এসএসএল টা ঠিকঠাক করে দেয়। তারপরে আমি সাবডোমেন বা ডোমেন যেটাই বলি করতে পারি। সেই আচ্ছা ক্ষেত্রে আজকে যেটা হয়েছে, আমি 2-3 দিন যাবত ওদেরকে আমি অনেকভাবে রিকোয়েস্ট করছি, কিন্তু এটার হচ্ছিল না। আজকে শেষ পর্যন্ত এসএসএল টা হয়েছে, কিন্তু এখন আর কোনো কিছু এডমিন মোডে যেতে পারছি না। এডমিন মোডে যেতে পারছি না, দ্যাট মিন্স এটাই যে আগে একটা নরমাল পাসওয়ার্ড দিয়েছিলাম। এখন ওরা নরমাল পাসওয়ার্ডটার জন্য চাচ্ছে যে বা আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিই। তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি যখন আমি এডমিন মোডে গিয়ে স্ট্রং পাসওয়ার্ডটা দিচ্ছি, তখন সে আমাকে আচ্ছা আমাকে আগে দিতে হবে। আমাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। এখন আমি যখন এই রিসেট পাসওয়ার্ডে যাচ্ছি, সেই ক্ষেত্রে তারা আমার কাছে গেট নিউ পাসওয়ার্ডের জন্য আমার একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে। আমি দিলাম, নিউ দিলাম, এই পর্যন্ত এসে বসে থাকছে। আমি আর কিছু করতে পারছি না। ওদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি, কিন্তু ওনারা ঠিকঠাক সাপোর্ট দিচ্ছে না। আচ্ছা, আপনার আমি ইমেইলে এখন এই সাইট ইমেইলে নিয়ে প্রবলেম পড়ে গেছি যে আমি প্র্যাকটিসে করতে পারছি না। আচ্ছা, আপনার ইমেইলে পাচ্ছেন নাকি? না, ওনাদের সাপোর্টটা পাচ্ছি না। ওনাদের আমি না, ওই যে আমাকে তো এই যে চেক ইউর ইমেল ফর কনফার্মেশন লিংক দেন ভিজিট লগইন পেজ, মানে আচ্ছা আমি ওই যে পাসওয়ার্ডটা তো চেঞ্জ করব, সেই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাকে ইমেলে একটা পাঠাবে। সেই ইমেলে দেখেন এখন পর্যন্ত যে আগেও দিয়েছি এখনো দিলাম, ইমেলে আমার কোনো নোটিফিকেশন নাই। আচ্ছা, আপনি একটু স্প্যাম ফোল্ডারটা চেক করেন তো ভাইয়া। স্প্যামও চেক করেছি ভাইয়া।
এই যে দেখেন এখনই চলে আসছে রিকোয়েস্টটা। এটা এই যে মাত্র আসলো ভাইয়া, দেখেন এই যে আচ্ছা ঠিক আছে, আপনি যান সেই লিংকে যান, এই লিংকে যান। ইয়েস, আচ্ছা এই যে রিপোর্ট নট স্প্যাম করে দেন। সরি না না আপনি ওই যে আমি ব্যাকে যাবো ভাইয়া, না না ব্যাকে না, cancel করবো এটা? ব্যাকে না, আপনি ইমেল ট্যাব পাশের ট্যাবে যান। ইমেল থেকে এই যে রিপোর্ট নট স্প্যাম বাটন আছে না একটা উপরে, যে হ্যাঁ ইয়েস, হ্যাঁ এটা ক্লিক করেন। করলাম। এরপর থেকে আর স্প্যাম ফোল্ডারে যাবে না, এটা এরপর থেকে আপনার ইয়াতে চলে যাবে, ইনবক্সে চলে যাবে। নরমালি এসে পড়বো। হ্যাঁ এবার দেখেন, এবার ইনবক্সে যান। হ্যাঁ আসছে। হ্যাঁ এবার আপনি এখন আমি এটাতে ক্লিক করবো তো? হ্যাঁ দেন ক্লিক করেন। এবার এখন এটা Password পাসওয়ার্ড set দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু ভাইয়া এতক্ষণ আমি আজকে না 2-3 দিন যাবত চেষ্টা করছি, হচ্ছে না। আচ্ছা আচ্ছা যাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, এখন দিলে পারা যাবে। আর আরেকটা জিনিস ভাইয়া, আমি এটা দিয়ে একটু আমি কষ্ট দিচ্ছি আপনাকে, আরেকটু it's okay. একটা জিনিস ভাইয়া, প্লিজ প্লিজ। ভাইয়া এখানে কোনো প্লাগইন এবং থিম কোনোটাই আমাকে দিচ্ছে না, যেমন থিম এগুলো কিন্তু আচ্ছা আমি থিমটাই দেখাই, এটাতে ক্লিক করলে এখন হয়ে যাচ্ছে কেন ভাইয়া? আচ্ছা এবং আগে হয়েছে কি, সে বলছে যে আপডেট করার কোনো মানে অপশন পাচ্ছে না, সে আপডেট করতে পারছে না, তাই ইনস্টলেশন দিতে পারছে না। আচ্ছা আচ্ছা সে বারবার এই কথা বলছিল আর কি। যাই হোক এখন হয়ে গেছে ভাইয়া। আচ্ছা যাক, ওটা সম্ভবত ওই যে সার্ভারের মানে হোস্টিং এর পিএসপি ভার্সনটা ব্যাকডেটেড হলে ওই ধরনের প্রবলেমটা হয় মাঝে মাঝে। এন্ড আই থিংক যে তারা হয়তো বা ওটাকে আপডেট করে দিয়েছে, দ্যাটস ওয়াই মানে ইস্যুটা রিজলভ হয়ে গেছে। ভাইয়া এটার জন্য তো আমি 2-3 দিন পার হয়ে যায়, যেমন এই যে এই কাজটা করার জন্য আমি যে 2-3 দিন পার হয়ে গেছে, আমি কিন্তু কাজ করতে পারিনি। আমি চেষ্টা করেছি যতটুকু সময় পাই সেই সময়টাতে কাজ করব, কিন্তু এটা পাচ্ছি না। আমিও আর কি বলবো ওদেরকে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, ইনশাআল্লাহ যত প্রবলেম সলভ, আপনি হচ্ছে গিয়ে এখন সুন্দর করে কাজগুলো শেষ করে ফেলেন। জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। ওকে ঠিক আছে ভাই, নো প্রবলেম, থ্যাংক ইউ।